আমি জানি না যে এই জুলাই সনদটি আপনি পুরোটা পড়েছেন কিনা। এখান থেকে আমার হাতে যে জুলাই সনদটা রয়েছে আমি দেখতে পাচ্ছি এখানে 38 পেজের একটি ডকুমেন্টস। এটি আমি ক্রস চেক করে নিয়েছি যে মূল ওয়েবসাইটগুলোতে যেগুলো আছে বা যেগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেটি আমার কাছে সঠিক কাগজটি আছে। যখন চারিদিকে আগুনের খবর শুনতে পাচ্ছি, যখন চারিদিকে আগুন আর আগুন, তখন পেছন দিয়ে আপনাদের যে বেগুন ভরে দেওয়া হয়েছে এই জিনিসটাও আপনাদের জানা প্রয়োজন। বেগুন ভরে দেওয়া কি জিনিস সেটা আমার মনে হয় যে একটু ইন্টারনেটে সার্চ করলেই বুঝবেন। আমি এটার ব্যাখ্যা দিতে যাচ্ছি না। আমি আজকে এই ভিডিওটা চেষ্টা করব সাধারণ মানুষ যাতে সহজে বোঝেন, প্লাস যারা আইনের ছাত্রছাত্রী আছেন তারাও যাতে একটু সোচ্চার হন, সে আহ্বানটা আমি জানাবো। আমি এই পুরো জুলাই সনদ বলে যেটিকে বলা হয়েছে সেটা আমি পুরোটা পড়েছি। আসলে প্রথম কথা হচ্ছে যে আমি বারবারই বলে এসেছি এই জুলাই সনদ, এই অবৈধ ইউনুস, এগুলোর কোনো আসলে অস্তিত্ব নাই। বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী বাংলাদেশে আসলে এই সরকার, এই যে ইউনুসের যে অবৈধ সরকার, সেটি এক্সিস্ট করেই না। কারণ বাংলাদেশের যে সংবিধান যেটি রয়েছে, এই সংবিধানে আসলে সত্যি কথা বলতে আমি একটু দেখাই, বাংলাদেশের এই সংবিধানে আসলে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই। তারপরেও যে জুলাই সনদের কথা বলা হয়েছে, আমি একটু সাধারণ মানুষদেরকে বোঝাই। আপনারা যদি জুলাই সনদটা একটু পড়া শুরু করেন তাহলে আপনারা দেখবেন যে এখানে গল্প এবং কাহিনী শুরু হয়েছে 1971 সালের কথা বলা হয়েছে বটে, এবং সেখানে 26শে মার্চে স্বাধীনতার ঘোষণাও বলা হয়েছে। অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এটি আনেবানে স্বীকার করে নেওয়া হয়েছে। এবং সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হয়েছে প্রথম পাতাতে, সেটি হচ্ছে যে বলা হয়েছে মহান স্বাধীনতার ঘোষণা পত্রে বর্ণিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের নীতিকে ধারণ করে সংগঠিত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের যে আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল, দীর্ঘ 53 বছরেও তা পুরোপুরি অর্জিত হয়নি। অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্রকে স্বীকার করে নেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধকেও স্বীকার করে নেওয়া হয়েছে। এখন কোনো মানুষ যদি স্বাধীনতার ঘোষণাপত্রকে স্বীকার করে নেয়, অর্থাৎ এই জুলাই সনদের এই জঙ্গিরা এটিকে স্বীকার করে নিয়েছে, অর্থাৎ আপনারা নিশ্চয়ই এটা জেনে থাকবেন, এটা সবাই জানে যে স্বাধীনতার ঘোষণাপত্র হচ্ছে বাংলাদেশের প্রথম সংবিধান। এই সংবিধানেরই বৃহত্তর রূপ আমরা পরবর্তী সময় দেখেছি, এটি নিয়ে নিশ্চয়ই কারো কোনো ডিসপিউট নেই। কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, এই জুলাই সনদে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে যে ভবিষ্যতের সংবিধান কেমন হবে, সেখানে গণতন্ত্রের কোনো কথা নেই। আমার এই কথাটা আপনার কাছে মনে হচ্ছে যে আমি বানিয়ে মিথ্যা কথা বলছি? না, আপনাদের কাছে যদি এই জুলাই সনদটা থাকে তাহলে এই জুলাই সনদের 6 নম্বর পাতাতে চলে যাবেন। একদম শুরুতে রাষ্ট্রীয় মূলনীতি আমাদের আগে ছিল হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, যেটিকে চেঞ্জ করে তারা এখন করেছে সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখ থাকবে। এখানে গণতন্ত্রের কোনো লেশমাত্র নেই। এখানে রাষ্ট্র যে আসলে কোনো সুনির্দিষ্ট ধর্মের হয়ে কথা বলবে না, রাষ্ট্রের কাছে সকল ধর্ম সমান, এটি সম্পূর্ণ উচ্চ করা হয়েছে, অর্থাৎ উঠিয়ে দেওয়া হয়েছে। এখানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এটি হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, যেটিতে হাত দেওয়ার ক্ষমতা আসলে কারোই নেই, সেটি এই জঙ্গিরা উঠিয়েই দিয়েছে। কিন্তু আপনাকে এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপারে আমার মনে হয় কথা বলা প্রয়োজন। সেটি হচ্ছে যে এই জুলাই সনদের একটা জায়গাতে জাস্ট আপনি যদি 5 নম্বর পাতাতে চলে যান, এই 5 নম্বর পাতাতে একটা ভয়ঙ্কর কথা বলা হয়েছে। 5 নম্বর পাতাতে 5 নম্বর যেই অনুচ্ছেদটা তারা করেছে, ক্রান্তিকালীন অস্থায়ী বিধান বলি, যেখানে বলা হয়েছে সংবিধানের অনুচ্ছেদ 150-এর 2 বিলুপ্ত করা হবে এবং সংশ্লিষ্ট 5ম, 6ষ্ঠ এবং 7ম তফসিল সংবিধানে রাখা হবে না। যারা আইনের ছাত্রছাত্রী নন তাদের কাছে এই 150 অনুচ্ছেদ, তফসিল, এগুলো মাথার উপর দিয়ে যাবে। আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বুঝিয়ে দেই। এই পুরো অনুচ্ছেদটার ভেতরে, মানে 150 নম্বর অনুচ্ছেদের 2-এর ভেতরে বলা হয়েছে স্বাধীনতার ঘোষণার কথা, 7ই মার্চের ভাষণের কথা, স্বাধীনতার ঘোষণাপত্রের কথা যেটা আমরা বলেছি সেগুলোর কথা। মজার ব্যাপার হচ্ছে যে এই পুরো জিনিসটা এখন উঠিয়ে দেওয়া হবে। আমি আপনাকে একটু পড়ে শোনাই। সেটি হচ্ছে যে 5ম তফসিলে বর্ণিত 1971 সালের 7ই মার্চ তারিখে ঢাকা রেসকোর্স ময়দানে দেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ, এটা যুক্ত করা হয়েছিল, এটা উঠিয়ে দেওয়া হবে। 6ষ্ঠ তফসিলে বর্ণিত 1971 সালের 26শে মার্চ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার টেলিগ্রাম, অর্থাৎ বঙ্গবন্ধু 26শে মার্চে যেই স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং স্বাধীনতার ঘোষণাপত্রে যেটাকে নিশ্চিত করা হয়েছে, সেটিও
এই 5 নম্বর পেজে গেলেই দেখবেন সেটি উঠিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে এবং এটি তারা করবে। এবং সপ্তম তফসিলের কথা যেটা বলা হয়েছে সেটি হচ্ছে যে 1971 সালের 10 এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র হইল বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ঐতিহাসিক ভাষণ দলিল, যাহা উক্ত সময়কালের জন্য ক্রান্তিকালীন অস্থায়ী বিধান বলিয়া গণ্য হইবে। অর্থাৎ আমাদের যে অস্থায়ী যে কনস্টিটিউশন যেটি 1971 সালের 10 এপ্রিল মুজিবনগরে দেওয়া হয়েছিল সেটি সংবিধানে যে সন্নিবেশিত করা হয়েছিল, এই জুলাই সনদ প্রস্তাব করছে যে এই কথাটা সংবিধানে থাকা যাবে না। অর্থাৎ সংবিধানে 7 মার্চের কথা যেটা বলা আছে, স্বাধীনতার ঘোষণার কথা যেটা বলা আছে, স্বাধীনতার ঘোষণাপত্র 5ম, 6ষ্ঠ এবং 7ম তফসিলের মাধ্যমে 150 অনুচ্ছেদে যোগ করা হয়েছিল, সেটিকে উঠিয়ে দেওয়া হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি একটু অনুগ্রহ করে এই প্রশ্নটা করবেন যে তোমরা স্বাধীনতার ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণা, 7ই মার্চ এগুলো তোমরা সংবিধান থেকে উঠিয়ে দিচ্ছ কেন? তোমরা সংবিধান থেকে তোমরা গণতন্ত্র শব্দটি উঠিয়ে দিচ্ছ কেন? তোমরা সংবিধানের ভিতরে বলা রয়েছে সকল ধর্ম রাষ্ট্রের কাছে সমান, রাষ্ট্র কারোর প্রতি পার্সিয়ালিটি করবে না, সকল ধর্মই রাষ্ট্র সমানভাবে দেখবে। এই পুরো প্রত্যয়টি, এই পুরো চিন্তাটি তোমরা উঠিয়ে দিচ্ছ কেন? আপনারা যদি এই প্রশ্ন করতে পারেন তাহলে দেখবেন যে এই উত্তরটি কি আসে। এর উত্তর আপনারা পাবেন বলে মনে হয় না, কিন্তু এই প্রশ্ন আপনাদেরকে করতে হবে। এই জুলাই সনদের আরো অনেক আলাপ আছে যেগুলো আমার কাছে মনে হয়েছে যে আপনাদেরকে যদি বলি 2-3 ঘন্টা তো শেষ হবে না, কিন্তু আমি আসলে খুব চুম্বক অংশগুলো আসলে টাচ করতে চেয়েছি, যেখানে আসলে পরিষ্কার করে এই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের কথাও বলা হয়েছে। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের অনেকগুলো তারা অল্টারনেটিভ করেছে, এইটা না হলে ওইটা, ওইটা না হলে ওইটা, কিন্তু শেষ পর্যন্ত এটা বলা হয়নি যে যদি সবাই ঐক্যমত্যে না পৌঁছে তাহলে কি হবে, সেটির কোনো বিধান এখানে দেওয়া নেই। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই সংবিধানে যদি কেউ চেঞ্জ করে, এই সংবিধান রদ করে বা অবৈধভাবে ক্ষমতা দখল করে, তাহলে এই সংবিধানে একটি অনুচ্ছেদ যুক্ত করা হয়েছিল যে সংবিধান যদি রাষ্ট্রদ্রোহিতা করে, কেউ যদি এই অবৈধভাবে ক্ষমতা দখল করে, তাহলে রাষ্ট্র তাকে সর্বোচ্চ শাস্তি দিতে পারবে। অর্থাৎ অবৈধভাবে ক্ষমতা দখলের যেই ফুটোটুকু সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল, এটিকে আবারও ওপেন করে দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশ এখন একটা পাকিস্তানের মতো হয়ে যাবে, যে কোনো সময় যে কেউ ক্ষমতা দখল করতে পারবে, তার কোনো শাস্তি হবে না। আপনাদের যদি এই কথাগুলো বিশ্বাস না হয় তাহলে আপনারা অনুগ্রহ করে আপনারা এই জুলাই সনদের 5 নম্বর পেজের 4 নম্বর যে পয়েন্টটা আছে বা উচ্ছেদ আছে সেখানে দেখে নিলেই হবে। এবং আরেকটি কথা বলে আমি আসলে শেষ করব, সেটি হচ্ছে যে 8ম সংশোধনী যেটি 1988-এ আদালত দিয়েছিল, এই 8ম সংশোধনী বাতিল করে দেওয়া হয়েছিল। অর্থাৎ হাইকোর্টের যেই শাখাগুলো বিভিন্ন বিভাগে থাকবে, এই ব্যাপারটি তখন আদালত বাতিল করে দিয়েছিল। এটা আনোয়ার হোসেন কেস, বিখ্যাত মামলা। হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের রিভিউ পিটিশন, এগুলো 3টি আসলে রায় আছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই জুলাই সনদে আবার বলা হয়েছে যে হাইকোর্টের বিভাগ থাকবে। আমি ধরে নিলাম যে হাইকোর্টের বিভাগ বিভিন্ন জেলাতে প্রয়োজন, আমি যুক্তির খাতিরে ধরে নিলাম, কিন্তু কথা হচ্ছে হাইকোর্টের একটা রায় থাকা অবস্থাতে আপনি সংবিধানে এই কথাটি প্রস্তাব যে করছেন, তাহলে হাইকোর্টের রায়টার কি হবে? হাইকোর্টের রায়টা কি বা সুপ্রিম কোর্টের রায়টা কি আপনার কাছে কোনো রায় না? বা আমরা যে জানি যে সুপ্রিম কোর্টের রায় আমাকে মানতেই হবে, এটি সংবিধানের অভিভাবক, এই পুরো ভাবনা বা এই পুরো কনসেপ্টের কি হবে? আপনি এই জুলাই সনদের যদি শুরুর দিকের অংশগুলো পড়েন তাহলে আপনার কাছে মনে হতে পারে যে বাংলাদেশে এই গত 54 বছরে দেশে শুধু শাসন ক্ষমতাতে বাংলাদেশ আওয়ামী লীগই ছিল, তাদের মতো আর খারাপ কেউ হতে পারে না। যত রকমের গীবত, যত রকমের গালমন্দ এই প্রস্তাবনাতে করা হয়েছিল। এরশাদের শাসনামল নিয়ে কোনো কথা নেই, জিয়াউর রহমানকে কেন মেরে ফেলা হয়েছে সেটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে বলা হয়েছে একটি সামরিক অভ্যুত্থানের কথা বলা হয়েছে। কিন্তু 1979-কে অর্থাৎ জিয়াউর রহমানের ক্ষমতা দখলকে তাদেরকে বলা হয়েছে গণতন্ত্রের অভিযাত্রা, যেই 1979-এ খুনিদের বিচার হতে পারবে না, এই কথাটাও সংবিধানে যুক্ত করা হয়। এই পুরো সংবিধানে 1979-এর পরে জিয়াউর রহমানকে যে মেরে ফেলা হলো সেটি সামরিক অভ্যুত্থান কিনা বা সেটি কি, এটি নিয়ে একটি কথাও বলা নেই। সোজা তারা চলে গেছে হচ্ছে 2006 সালে। 2006 সালের আগে 2001 থেকে 2006 সালে যে বাংলাদেশে গ্রেনেড অ্যাটাক হয়েছে, সেখানে যে তত্ত্বাবধায়ক সরকারকে পুরোপুরি নস্যাৎ করে দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে কোনো কথা নাই। স্ট্রেট চলে গেছে 2006 সালে লগি বৈঠা নাকি আন্দোলন হয়েছিল সেটি, এবং চলে গেছে 2009 সালের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কথাতে। অর্থাৎ এই
পুরো জুলাই সনদটা তৈরি করা হয়েছিল কমপ্লিটলি অনেকগুলো দল মিলে, এবং মজার ব্যাপার হচ্ছে যে দলগুলো আছে তাদের মধ্যে বিএনপি ছাড়া বাকিদের ভোট বাংলাদেশের রাজনীতিতে 4 থেকে 5%ও না, এরকম অনেকগুলো দলকে নিয়ে তারা জুলাই সনদ বানিয়েছে। আপনার কাছে দেখে প্রথম এবং শেষ আপনি পুরোটা পড়ার পরে মনে হবে যে বাংলাদেশের একটা অংশ মিলে পুরো আওয়ামী লীগের বিরুদ্ধে যা যা করণীয় ঠিক তাই তারা এখানে করেছে। এই জুলাই সনদ যে কোনোদিন টিকবে না, এই জুলাই সনদের কারণে যে অসংখ্য মানুষকে আসলে যারা এগুলোর সাথে জড়িত ছিল তাদেরকে যে আইনের কাঠগড়াতে দাঁড় হবে সেটি নিয়ে আমার অন্তত পক্ষে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার চাওয়া হচ্ছে এই জুলাই সনদটা আপনি নিজে পড়বেন এবং নিজে বুঝবেন এবং সাধারণ মানুষকে সহজে একটু জানিয়ে দেবেন যে এই জুলাই সনদে গণতন্ত্রের কথা বলা হয়নি, এই জুলাই সনদে স্বাধীনতার ঘোষণাপত্র, এই জুলাই সনদে মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার যে ঘোষণা এবং 7ই মার্চের ভাষণ, এগুলো সমস্ত কিছু বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই সনদের মধ্যে অর্থাৎ এই জুলাই সনদের মধ্যে তত্ত্বাবধায়ক সিস্টেম নিয়েও কোনো সিদ্ধান্তে কেউ আসতে পারেনি। এই সনদটি কমপ্লিটলি একটি পাকিস্তানি সনদ, দেশকে পাকিস্তানের দিকে নিয়ে যাওয়ার জন্য এই সনদ করা হয়েছে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে এই জুলাই সনদ পড়ে নেবেন। এটি 38 পাতার একটি ডকুমেন্টস। আপনি এই ডকুমেন্টসটা পড়ে মানুষকে জানাবেন, এটি আমার আহ্বান। অনেক ধন্যবাদ।